আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আবার হাজির হয়েছি। আমরা গত ক্লাসে অধ্যায় 3 শুরু করেছিলাম। অধ্যায় 3-এ আমি অনেকগুলো সূত্র তোমাদেরকে দেখিয়েছি, বুঝিয়েছি, বাসায় শিখতে বলেছিলাম। আশা করছি সবাই বাসায় পড়েছো, কারণ ওই সূত্রগুলোর উপরেই সৃজনশীলগুলো আসবে। সৃজনশীলগুলো ওই সূত্রগুলো দিয়ে তোমাদের সমাধান করতে হবে। আশা করছি সবাই দেখেছো। আমি যা লিখে দিয়েছিলাম সেগুলোও পড়েছো। আমি বই থেকে আরও কিছু পড়তে বলেছি। আজকে আমি ওই আলোকে এই চ্যাপ্টারের উপরে একটা সৃজনশীল দিয়েছি, দেখো বোর্ডে লিখে দিয়েছি সৃজনশীল প্রশ্নটা। আমি একটু বলছি, দেখো প্রশ্ন বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, আয়তাকার বাগান সম্পর্কে আমাদের আইডিয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে আইডিয়া আছে, আমি গত ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, প্রতি বর্গমিটারে 13 টাকা হিসেবে ওই বাগানে ঘাস লাগাতে 1911 টাকা ব্যয় হয়। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 18 মিটার, 12 মিটার এবং 4 মিটার। ঠিক আছে, হয়তো কিছু বোঝা যাচ্ছে না, প্রশ্ন দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো না আসলে কি করতে বলেছে। আচ্ছা, যাই হোক, সেটা আমি বুঝিয়ে দিব। এবার দেখো কতে কি বলেছে, 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। এখানে কি বলেছে সেটা বাদ দাও, আগে আমি কটা একটু বলছি। কতে 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তো আমরা সূত্র বলেছিলাম, সূত্রগুলো শিখতেই হবে। ঠিক আছে, তা আমি লিখে দিয়েছিলাম, মনে আছে আমার। 1 ইঞ্চি সমান আমরা কত সেন্টিমিটার সেটা আমরা সবাই জানি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা আমাদের সবার জানা আছে, আমরা গত ক্লাসে শিখেছি। সুতরাং যদি আমি 1 ইঞ্চিটা জেনে থাকি, তাহলে আমার সেখান থেকে 8 ইঞ্চিটা বের করা খুবই সহজ। ঠিক আছে, তাহলে আমরা ক নাম্বারটা করে ফেলতে পারি। কত বলেছে, 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি, আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আশা করছি সবাই শিখেছিলে, সবার মনে আছে। সুতরাং কয় ইঞ্চি বলেছে আমাদেরকে, 8 ইঞ্চি সমান বের করতে হবে। 1 ইঞ্চি যদি 1 সেন্টিমিটার হয়, 8 এর জন্য কি হবে, আরো বেশি হবে। তার মানে সেটা কি হবে, এইটার সাথে 8 কে গুণ করতে হবে। ঠিক আছে, এটা সবাই তোমরা বুঝতে পারছো আশা করছি। 2.54 ইন্টু 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তোমার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে চাপতে পারো, চেপে কত আসছে সেটা বের করতে পারো। তাহলে 8 আর 2.5 গুণ করলে আসবে 20.32 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার, একদম সিম্পল। আশা করছি বুঝতে পেরেছো। 1 ইঞ্চি সমান যেহেতু আমাদের শিক্ষা আছে, 2.54 সেন্টিমিটার আমরা সবাই শিখেছি, গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, শিখেছো আশা করছি। তাহলে 8 ইঞ্চি সমান একের জন্য যদি এত হয়, 8 এর জন্য আরো বেশি হবে, মানে 8 কে এই সংখ্যার সাথে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো, খাতায় তুলে নিবে। এবার আসো খ নাম্বার। এখানে পাশে একটা লেখা লিখতে পারো, প্রায় দিয়ে সূত্র লিখে দিয়েছিলাম। ঠিক আছে, প্রায় লেখাটা দরকার, কারণ 20.32 একটা পূর্ণ সংখ্যা না। দশমিক যখনই আসে তখন আমরা প্রায় কথাটা লিখি। ঠিক আছে, সেই হিসেবে লিখতে পারো। এবার আসো কতে কি বলছি, বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এখানে আয়তাকার বাগানের কথা বলেছে প্রশ্নে, দৈর্ঘ্য প্রস্থের কথা আলাদাভাবে বলে নাই, কিন্তু বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঠিক আছে, আমরা আগেও শিখেছি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ অথবা প্রস্থ দৈর্ঘ্যের 3 গুণ, এরকম কোনো কথা থাকলে তাহলে আমাদেরকে ধরে নিতে হয়। ঠিক আছে, তো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে কাকে বলেছে, কার 3 গুণ, দৈর্ঘ্যকে বলেছে প্রস্থের 3 গুণ। তাহলে আমাকে আগে কি ধরতে হবে, প্রস্থটাকে ধরতে হবে। প্রস্থ ধরলে সেটা 3 গুণ করলে আমরা কাকে পাবো, দৈর্ঘ্যকে পাবো। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আমরা করেছি, আমরা জানি, কিন্তু তারপরেও দেখো এটা ধরলেও আমরা করতে পারছি না, কারণ আমাদের আরো কিছু কাজ আছে। প্রশ্নে বলেছে দেখো, প্রতি বর্গ মিটারে, আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফলের একক হচ্ছে, আয়তাকার যে কোনো ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। ঠিক আছে, তাহলে প্রতি বর্গ মিটারে মানে 1 বর্গ মিটারে, এরকম আয়তাকার যে কোনো বাগানের 1 বর্গ মিটারের জন্য 13 টাকা ঘাস লাগাতে, মানে 13 টাকা হিসাব করে প্রতি বর্গ মানে 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 13 টাকা। ঠিক আছে, সেরকম বলেছে এত টাকা, মানে টোটাল ব্যয় হয় কত টাকা, 1900
টাকা। ঠিক আছে, 1911 টাকা। এখন আমাদেরকে তাহলে বুঝতে হবে যে জানতে হবে, বের করতে হবে 1013 টাকায় যদি 1 বর্গ মিটার জন্য খরচ হয় 13 টাকা, তাহলে 1911 টাকা কত বর্গ মিটার বাগানের ক্ষেত্রফলের জন্য খরচ হবে সেটা আগে বের করতে হবে। সেটা বের করলে আমরা তাহলে কি, যেহেতু এত টাকা কত বর্গ মিটার ক্ষেত্রফলের জন্য বের হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাগানের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের ওই দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার আগে কিংবা ধরার আগে বাগানের ক্ষেত্রফলটা কত আসে, আসলে কত, সেটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। তো সেটার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এই লাইনটা, এই যে প্রতি বর্গ মিটারে, মানে যে কোনো 1 বর্গ মিটারের জন্য ঘাস লাগাতে খরচ হয় 13 টাকা, সেই হিসেবে 1900 টাকা পুরো বাগানটা, মানে পুরো বাগানটাতে ঘাস লাগাতে খরচ হয়। তাহলে এই পুরো বাগানটাতে যেহেতু ঘাস লাগাতে কত টাকা খরচ হচ্ছে সেটা বলে দিয়েছে, সেখান থেকে আমরা পুরো বাগানটার ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে সেটার জন্য প্রথমে কাকে হিসাব করবো, 13 টাকা কতটুকু খরচ হয় সেটা। তো 1 বর্গ মিটার প্রতি বর্গ মিটার 13 টাকা, মানে 13 টাকা খরচ হবে কত বর্গ মিটারের জন্য, খরচ হয় 1 বর্গ মিটারে। ঠিক আছে, সুতরাং 1 টাকা খরচ হবে ঐকিক নিয়ম 13 ভাগের 1 বর্গ মিটারের বাগানের জন্য। আর টোটাল কত টাকা খরচ আসে বলছে, 1911 টাকা। সুতরাং 1911 টাকা খরচ হয় 13 ভাগে 1 গুণ 1911 টাকা। এখন তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে চেপে হিসাব করে দেখো। 147 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 147 বর্গ মিটারের জন্য কত টাকা খরচ হচ্ছে, 1911 টাকা, মানে পুরো বাগানটার জন্য খরচ হয়। আমাদেরকে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, 1 বর্গ মিটারের জন্য কতটুকু খরচ হয় সেটা বলেছি, সেখান থেকে বলেছে টোটাল পুরো বাগানটার জন্য খরচ হয় 1911 টাকা। তাহলে পুরো বাগানটার জন্য কত টাকা যেটা খরচ হয় সেটা টাকা বলে দিয়েছে। তাই সেই হিসাবে আমরা বের করে ফেলতে পেরেছি যে পুরো বাগানটা আসলে কত বর্গ মিটার ছিল, মানে 147 বর্গ মিটার ছিল। তাহলে 147 বর্গ মিটার, যেহেতু বর্গ মিটার আছে তার মানে এটা হচ্ছে তো পুরো বাগানটা কি ক্ষেত্রফল। তাহলে আমরা যেহেতু ক্ষেত্রফল পেয়ে গেছি, এখন আমরা দৈর্ঘ্য প্রস্থ সহজে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের জন্য আবার আমাদেরকে ওই কাজটা করতে হবে আগে, যেহেতু বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমাকে এখান থেকে প্রস্থকে ধরে নিতে হবে। তাহলে দেখো, ধরি বাগানের প্রস্থ সমান ক মিটার, যেহেতু বর্গ মিটার বলেছে, একক হচ্ছে মিটার। ঠিক আছে, সুতরাং বাগানের দৈর্ঘ্য কত বলেছে, প্রস্থে 3 গুণ। প্রস্থ কত পেয়েছি, ক, তা সেটা 3 গুণ মানে 3 এর সাথে গুণ। ঠিক আছে, ক গুণ 3 মিটার সমান সমান 3 আর ক গুণ করলে 3 ক মিটার। এই যে আমরা পেয়ে গেছি দৈর্ঘ্য 3 ক, প্রস্থ ক, আর ক্ষেত্রফল হচ্ছে যে 147। ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল তিনটা পেয়ে গেছি, সেখান থেকে আমরা এখন ক এর মানটা অবশ্যই বের করতে পারবো। ঠিক আছে, আশা করছি উপরে সবাই তুলে নিয়েছে, আমি একটু উপরে মুছে দিচ্ছি। তো আমরা জানি বাগানে, যে কোনো বাগানের অথবা যে কোনো আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে সেটা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি, ক্ষেত্রফলের সূত্র আমি শিখিয়েছিলাম। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। ঠিক আছে, সুতরাং প্রশ্ন মতে অথবা শর্ত মতে তোমরা যেটাই লিখো, দৈর্ঘ্য হচ্ছে 3 ক, ক্ষেত্রফল, যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে আমার এখানে ক্ষেত্রফলের সূত্রটাও কাজে আসতে হবে। এই দুইটার ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থের গুণফল সমান কত আসবে, 147। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 ক আর প্রস্থ হচ্ছে ক, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত, 147। আশা করছি বুঝতে পেরেছো, কারণ এইটা এই যে বাগানের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি, টাকার হিসাব করতে গিয়ে ক্ষেত্রফল পাওয়া গেছে, সেই ক্ষেত্রফল থেকে আমরা ওই যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যে ক্ষেত্রফল পাওয়া যায় সেটাই লিখেছি। দুই জায়গায় ক্ষেত্রফল, এটাও একটা ক্ষেত্রফল, এটাও একটা ক্ষেত্রফল, মানে এটা সমান এটা। ঠিক আছে, বা এবার গুণ করার কোনো কাজ নেই, 3 থাকবে, ক এর সাথে ক গুণ হয় 3 ক স্কয়ার সমান 147, বা ক স্কয়ার সমান 147 কে তোমরা যদি 3 দিয়ে ভাগ করো তাহলে আসবে কত, 49।
ক স্কয়ার সমান 49 বা আমার তো লাগবে ক এর মান, কারণ আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ কখনো ক তে হিসাব হবে না, ক এর একটা মান আনতে হবে। আমরা জানি, আমরা এরকম অঙ্ক আগেও করেছি, ক এর মানটা হিসাব করে আমরা আসল দৈর্ঘ্য প্রস্থের মানটা পাবো। তো এখানে তাহলে আসছে ক স্কয়ার, আমার লাগবে শুধু ক। ঠিক আছে, ক স্কয়ারকে এখানে 49 কে কি করা যায়, 7 7 49, 7 স্কয়ার। ঠিক আছে, এই যে ক স্কয়ার থাকলে এখানে 7 স্কয়ার মানে 49, সুতরাং 2 স্কয়ার কাটা গেলে ক সমান আসবে 7। ঠিক আছে, তাহলে আমাদের ক এর মান কত এসেছে, 7। আশা করছি বুঝতে পেরেছো। ক তাহলে কি ছিল আমাদের, কার মান ছিল, প্রস্থ। ঠিক আছে, তাহলে আমাদের বাগানের প্রস্থ কত পেয়েছি, আশা করছি এটা তুলে নিয়েছি, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ক এর মান কত, কটা হচ্ছে কি বাগানের প্রস্থ, সুতরাং প্রস্থ হচ্ছে 7 মিটার। প্রশ্নের প্রস্থ শুধু বের করতে বলে নাই, দৈর্ঘ্য বের করতে বলেছে, সুতরাং এবং দৈর্ঘ্য সমান, যেহেতু প্রস্থ পেয়ে গেছি দৈর্ঘ্য বের করতে পারবো, কারণ দৈর্ঘ্য ছিল কি প্রস্থের কত গুণ, 3 গুণ। কয়ের সাথে, কয়ের মানের সাথে 3 গুণ করতে হবে, মানে 3 এর সাথে 7 গুণ করলে যা পাবো সেটাই হচ্ছে দৈর্ঘ্য 21 মিটার। তার মানে বাগানের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 7 মিটার, আর ক্ষেত্রফল কত, 147। তুমি এখন 21 এর 7 গুণ করে দেখো 147 পাও কিনা, তাহলে বুঝতে পারবে অঙ্কটা হয়েছে কিনা। ঠিক আছে, 21 এর 7 গুণ করলে 7 গুণ 14 147 আসে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমরা প্রথমে খরচ থেকে কত আসলে বাগানটা টোটাল ক্ষেত্রফলটা বের করতে পেরেছি, সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে দৈর্ঘ্য প্রস্থ সমান ওই ক্ষেত্রফল লিখে সেখান থেকে ক এর মান বের করে, ক সমান ছিল আমার প্রস্থ, সেখান থেকে দৈর্ঘ্য ক এর 3 গুণ দৈর্ঘ্য বের করতে পেরেছি। এভাবে অঙ্কটা করা সম্ভব। ঠিক আছে, আশা করছি সবাই তুলে নিয়েছো। আচ্ছা, এবার গতে আসি। গ নম্বর প্রশ্নটি দেখো, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। মানে ঘরের বায়ুর পরিমাণটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে, সাথে একটা কথা বলে দিয়েছে, বায়ুটা পানির তুলনায় কত, এত গুণ ভারী। ঠিক আছে, আচ্ছা এটাতে পরে আসি। আগে দেখো আমাদেরকে একটা ঘরের ব্যাপারে যেটা যে অংশটা এসেছে, ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি যে কোনো বস্তুর যে কোনো জিনিসের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকা মানে সেটা থেকে আমরা কি নির্ণয় করতে পারি, আয়তন নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখে নিব। দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঠিক আছে, তাহলে কোনো বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া মানে সেটা আয়তন নির্ণয় করতে পারে। ঠিক আছে, তাহলে ঘরের আয়তন নির্ণয় করতে পারতেছি আমরা। ঘরটির আয়তন সূত্র হচ্ছে, সূত্র আমি শিখিয়েছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন আসলে কি আসবে, একক হবে ঘন একক, আর ক্ষেত্রফল আসলে বর্গ একক। ঠিক আছে, এবার দৈর্ঘ্য প্রস্থের মানগুলো বসাই দাও। দৈর্ঘ্য ছিল 18, প্রস্থ 12 আর উচ্চতা 4। এখন ঘন কি আসবে, যেহেতু সবকিছু মিটারে, তাহলে ঘন এককের জায়গায় আসবে ঘন মিটার। ঠিক আছে, এবার গুণ করো, গুণ করলে আসবে 864 ঘন মিটার। ঠিক আছে, এখন দেখো গত এর আগের অঙ্কগুলোতে সবকিছু আমরা কিসে করেছি, সেন্টিমিটারে করেছি, এখন আসছে মিটার। তাহলে আমাকে যে কোনো একটাতে রাখতে হবে, যেহেতু ওগুলো সেন্টিমিটার করে এসেছি, এটাকেও আমরা এখন ঘনমিটার থেকে সেন্টিমিটার নিব। ঠিক আছে, তা আমরা সবসময় জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100। ঠিক আছে, কিন্তু এখানে যেই ঘন কথাটা চলে আসছে, তার মানে 100কে তুমি কয়বার গুণ করতে হবে, 3 বার। ঠিক আছে,
তাহলে 8 6 4 গুণ ঘন সেন্টিমিটার। ঠিক আছে, মিটার থেকে সেন্টিমিটার গেলে কয়টা 100, একটা 100। ঠিক আছে, তাহলে কিন্তু এখন ঘন কথাটার জন্য 100 হবে। ঘন মানে কিউব, মানে তিনটা 100 গুণ হবে, মানে এই ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার যেতে টোটাল সংখ্যা কি 3টা 100 গুণ করলে আসলে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 10 লক্ষ গুণ করেছি। ঠিক আছে, তার মানে 864 এটা গুণ করলে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের ঘরের আয়তন হচ্ছে কত সেন্টিমিটার? এত সেন্টিমিটার। এখন আমি ঘরের আয়তন বলতে ঘরটা আসলে কতটুকু সেটা বের করেছি। এখন আসো, প্রশ্নে বলেছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, সেটা একটু লিখে নিই। যেহেতু বায়ু মানে বাতাস পানির তুলনায় 0.00129 গুণ ভারী, সুতরাং কি হবে? তাহলে বায়ু 1 ঘন সেন্টিমিটার বায়ু মানে কত গ্রাম? এত গ্রাম। ঠিক আছে, এত গুণ ভারী মানে বায়ুর পরিমাণটা হচ্ছে, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ু সমান 0.00129 গ্রাম। ঠিক আছে, এখন আমাদের আসলে অর্থাৎ তাহলে আমাদের বায়ু কত, আসলে বায়ুর পরিমাণ আমরা কত বের করেছিলাম? এত। ওই ঘরটাতে ঘরের আয়তনটা কত? এটা। সুতরাং 1 ঘন সেন্টিমিটারে যদি এত গ্রাম বায়ু থাকে, সুতরাং এত ঘন সেন্টি মানে এতটুকুতে কত বায়ু থাকবে সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তাহলে 8 6 4 বায়ু সমান এটার সাথে গুণ 0.00129 গুণ গ্রাম। ঠিক আছে, সবাই একটু গুণ করে দেখবে ক্যালকুলেটর কত আসে। ক্যালকুলেটর গুণ করে দেখবে এটা আসবে। ঠিক আছে, অ্যান্সার এটা আসবে। আশা করছি সবাই বুঝতে পেরেছে। আরেকটু বলতেছি, ঘরটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল, সেখান থেকে ঘরটা টোটাল পরিমাণটা আমরা বের করে নিয়েছি। তিনটে সংখ্যা গুণ করলে এটা আসে, কিন্তু ঘন মিটারে রাখতে পারবো না, কারণ আমি কখতে সেন্টিমিটারে কাজ করেছি, তাই এটাকে মিটারকে সেন্টিমিটার নিতে হবে। মিটার থেকে সেন্টিমিটার আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যেহেতু ঘন বলেছে এই জন্য 3টা 100 গুণ হবে। ঠিক আছে, মানে এত ঘন সেন্টিমিটার 3টা 100 গুণ হওয়া মানে 10 লক্ষ। টোটাল সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ দিয়ে এটাকে গুণ করতে হবে। দেখো অনেক বড় একটা সংখ্যা আসবে। এরপরে বলেছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, প্রশ্নে বলে দিয়েছে। তার মানে 1 ঘন সেন্টিমিটার বায়ু হচ্ছে যে কত গ্রাম? এই এত গ্রাম। আমার এখন ঘন সেন্টিমিটার কত বেরিয়েছে, মানে ঘরের আয়তন কত বের হয়েছে, এই সংখ্যাটা এটা সমান এটার সাথে গুণ হয়ে আসলে ঘরের মধ্যে কতটুকু বায়ু আছে সেটাই বের করে নিয়েছি। তবুও শেষ হয় নাই, দেখো, কারণ আমাদেরকে ঘরটিতে কি বলেছে, কত কিলোগ্রাম বায়ু আছে, মানে এখানে আমি গ্রাম বের করেছি, সেটাকে আবার কোথায় নিতে হবে? কিলোগ্রামে নিতে হবে। গ্রামে বের করতে বলেনি যে কত গ্রাম বায়ু আছে, বলেছে কত কিলোগ্রাম বায়ু আছে। তো কিলোগ্রামের জন্য আমরা জানি 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। ঠিক আছে, এখন যেহেতু গ্রাম, কিলোগ্রাম থেকে গ্রামে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমাকে উল্টা কাজ করতে হচ্ছে, গ্রাম থেকে কিলোগ্রামে যেতে হবে, সেজন্য 1000 দিয়ে সবাই ভাগ করবে। ঠিক আছে, তাহলে ভাগ করো। এই টোটাল সংখ্যাটাকে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা কোথায় চলে যাচ্ছে? কিলোগ্রামে। সবাই ক্যালকুলেটর একটু দেখবে ভাগ করলে কত আসে। একশো 11.456 কিলোগ্রাম। দুঃখিত, 111.456 কিলোগ্রাম। সবাই ক্যালকুলেটর চাপলে পেয়ে যাবে অ্যান্সারটা। দেখো
আশা করি সবাই বুঝতে পেরেছো কেন এই কাজটা করেছি। প্রশ্নে আমাকে গ্রামে রাখতে বলেনি, কত কিলোগ্রাম বলেছে, এই জন্য কিলোগ্রামের জন্য আবার আমাকে এই যে অ্যান্সারটা এসেছে তাকে 1000 দিয়ে ভাগ করতে হয়েছে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো, সবাই খাতায় তুলে নিবে। পরবর্তী ক্লাসে নতুন আরেকটা সৃজনশীল করাবো, এটা তোমার বাসায় সবাই দেখবে। এই টাইপের আরো কিছু সৃজনশীল গাইডে পেয়ে যাবে, সেগুলো একটু নিজেরা করার চেষ্টা করবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।